শনিবার বসুন্ধরা অর্গানিক আর্ট ক্রাফটের উদ্যোগে চাল উৎসব অনুষ্ঠিত হয় টালা পার্কের সার্কাস ময়দানে। জৈব চাষ ও ভেষজ চাল সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতেই এই উদ্যোগ। আমরা যেটাকে ফোক রাইস বলছি, এটার আমাদের বিরাট একটা সংগ্রহ সারা পশ্চিমবঙ্গেই ছিল এক সময়। তো শিল্প আমাদের যখন সবুজ বিপ্লবের সময়, তথাকথিত সবুজ বিপ্লবের সময় এই চালগুলিকে আমরা নষ্ট করে ফেলেছি, এর বীজগুলো হারিয়ে গেছে। এখন পুরোপুরি আমাদের এই জন্য বীজ যে কোনো শুধু চাল নয়, যে কোনো বীজই কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে। তো আমরা চাইছি যে এই বীজগুলো যাতে চাষিদের কাছে ফিরে আসে এবং চাষিরা সেগুলো বিনিময় করতে পারে বা অল্প মূল্যে বিক্রয় করতে পারে। তো এবং এই চালগুলো যদি থাকে, এগুলো যদি টিকে যায়, তাহলে আমাদের সেটা চাষিদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে, কারণ তারা এই পাল্টে যাওয়া পরিবেশের সঙ্গে বা সেই অঞ্চলের পরিবেশের সঙ্গে এই চালগুলি টিকে থাকতে পারে, নোনা সহনশীল হতে পারে এবং বিভিন্ন ধরনের চাল যেগুলো স্থানীয়ভাবে অলরেডি ছিল সেইগুলোকে আমরা আবার পুনরুদ্ধার করতে চাইছি। এই চাল উৎসবের অন্যতম বৈশিষ্ট্য এখানে প্রায় অবলুপ্ত হয়ে যাওয়া বাংলার নানা ধরনের চালে রান্না করা ভাত, ঠাকুমা দিদিমার আমলের রকমারি তরকারি ইত্যাদি স্বাদ নিতে পারলেন দর্শকরা। এই বিপুল আয়োজনে রান্না করতে সন্দেশখালি থেকে এসেছিলেন একদল মহিলা। সম্পূর্ণ দেশজ পদ্ধতিতে রান্নাবান্না করেন তারা গাছের ছায়ায় মনের খুশিতে। কলকাতা শহরে খুব কম এই পরিবেশ আপনারা পাবেন, প্রাকৃতিক পরিবেশ। এরা গতকাল রাত থেকে রান্না করা শুরু করেছে, এখনও দেখছেন তো রান্না চলছে। আরও কিছু হয়তো 2-4টা আইটেম বাকি আছে, কিন্তু ইতিমধ্যে বেশ কিছু আইটেম চলেও গেছে। সেটাও কিন্তু দেখবেন একটা প্রাকৃতিক পরিবেশে, চারিদিকে গাছপালা আছে, মাথার উপর ছাতা আছে, কিন্তু প্রখর রোদও আছে। তার মধ্যেই লোকের উৎসাহ দেখে ভালো লাগছে যে লোকে এই প্রাকৃতিক গুণ সম্পন্ন যে সমস্ত আমরা খাদ্য সামগ্রী আছে সেগুলো মানুষের কাছে প্রেজেন্ট করছি। আর আমাদের আদি সনাতনকাল থেকে পান্তা ভাত এইসব প্রায় উঠেই গেছিল। তো সেই সব প্রক্রিয়াকরণের মনে করাচ্ছি, প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে কিভাবে তৈরি হয় চোখের সামনেই দেখতে পাচ্ছেন এবং কিভাবে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। এই উপস্থাপনা সন্দেশখালি চাউল কথা যে সংস্থা, তারা এসেছিল আমাদের কাছে। আমরা নিশ্চিন্তে মনে ভেবেছি এটা নতুনত্ব কিছু পাওয়া যাবে। যতটা হওয়া উচিত ছিল সেটা হয়তো হবে না, কিন্তু এরপরে যদি শীতকালে করতে পারি আমার মনে হচ্ছে তখন কিন্তু আবার আরেকটা মানে দ্বিতীয় কোনো জায়গা রাখতে হবে রেডি, যে সেখানেও কিছু লোককে বসাতে যায়। কেউ একটা ভয় দেখানোর পরিবেশ তৈরি করেছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এরা নির্ভয় কাজ করছে। এরা শুধু একটাই বলছে যে আমাকে আমাদের মতো কাজ করতে দিন, ব্যাস, এছাড়া এদের আর কোনো চাহিদা নেই। রান্নার মশলা শিলনোড়ায় বাটা হয়, কোনো রেডিমেড গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি এই পঞ্চব্যঞ্জনে। স্বভাবতই এমন উদ্যোগে খাদ্যরসিকদের ভিড় হবে। তারা তো বটেই, দারুণ তৃপ্তি করে খাবার খেলেন আরও অনেক বিশিষ্ট মানুষ। এদিনের খাদ্য তালিকায় ছিল কালো মোটা চালের পান্তা ভাত, হলদে বাটালি চালের পান্তা ভাত, হরিণাখুরি সেদ্ধ ভাত, মরিচ ফোটা লাল চালের পোলাও, থানকুনি পাতা বাটা, সজনে পাতার বড়া, ডায়রা কলার মোচা দিয়ে চিংড়ির তরকারি, গাদাল পাতা দিয়ে মৌরলা মাছ, খাম আলু দিয়ে পোনা মাছ, চালতা আমের চাটনি, সুগন্ধি চালের পায়েস ও তেলে ভাজা পিঠে ও পুরের পিঠে। আমরা যে প্রায় ধ্বংসের মুখে পৃথিবী দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ডিজাস্টারের কারণে, সেখানে জৈব চাষই একমাত্র অপশন, একমাত্র অল্টারনেটিভ আজকের পৃথিবীতে আমাদের সামনে। এত বেশি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার্স ব্যবহার করেছি, এত বেশি আমরা অন্য ধরনের বেশি উচ্চ ফলনশীল বীজের কথা বলতে গিয়ে নানাভাবে প্রকৃতির এত রকম ক্ষতি করেছি আমরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে এই যে সাস্টেনেবল ফার্মিংয়ের কথা বলা হয়, অর্গানিক ফার্মিংই কিন্তু একমাত্র বিকল্প, যেটা মাটির যে গুণ, সেই গুণটাকে ধরে রেখে শস্য উৎপাদন করতে পারে। এই ফলনশীলতা, পপুলেশন বেড়েছে, তার সঙ্গে সঙ্গে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই যে একটা উন্মাদ প্রায় রেসে আমরা পৌঁছে গিয়েছিলাম, সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাস্টেনেবল ফার্মিংয়ের জায়গায় এটাই একমাত্র অপশন আজকের পৃথিবীতে। আমরা জানি যে কোন খাবারগুলো অ্যাকচুয়ালি কার্সিনোজেনিক, আমরা জানি, এবং সত্যি যে খাবারগুলি উপাদেয় সেগুলো তো কোনো মতেই স্বাস্থ্যকর নয়। কাজেই উপাদেয় খাবার যেগুলো আমরা খাচ্ছি বলে আমাদের মনে হচ্ছে, প্যাকেটজাত বিভিন্ন খাবার, বিভিন্ন কেমিক্যাল দেওয়া খাবার, সেগুলোও তো পুরো মানব জাতিকে, মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
কিন্তু আমাদের উপায়ও নেই, আমরা নিরুপায়, কাজেই সেজন্য আমাদের এগুলো করতেই হয় মাঝে, মানে সেখানে এই সাস্টেনেবল যে ফার্মিং, অর্গানিক ফার্মিং একটা খুব বড় বিকল্প আমাদের সামনে এনে দিচ্ছে বলে আমরা মনে করতে পারি। শহরের বুকে ভেজালহীন খাবারের স্বাদ নিতে ভিড় করেন এলাকার বহু মানুষ। এটা ভালোই, কারণ গরমের দিনে শরীরও ঠান্ডা থাকে, মনও ঠান্ডা থাকে। আর তাছাড়া সবগুলো জিনিসই যেখানে ইন্ডিজেনাস, সবই দেশীয়, সেজন্য আমার একটু ইন্টারেস্ট আছে, যেমন ভিলেজ ফুড ফেস্টিভ্যালই বলা যায়। সো ফর দ্যাট আমি এখানে এসেছি। চালগুলো মানুষ আমরা ভুলেই গিয়েছিলাম, সেই চালগুলো নতুন করে আবার মানুষের কাছে আসছে, এইটাই তো সব থেকে বড় পাওনা, না? এই চালটা যদি পাওয়া যায় আরো, ধরুন বিক্রি করা যাবে, এরকম হ্যাঁ যাবে, হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ, অবশ্যই হবে। একটা এমন জায়গায় আপনি দোকানে দেখছেন, নিউ টাউনের লোকজন, হ্যাঁ হ্যাঁ তারা কি এটা কিনবেন? হ্যাঁ, চাল তো মোটামুটি আমাদের ওখানে ভালোই সেল হয়। চালটা যেহেতু মানে রবিদা যে চালগুলো রাখে সেগুলো মানে মানুষের কাছে ছিলই না, মানে ভুলেই গিয়েছিল। সেই চালগুলো তো এখন ওখানে গিয়ে প্রত্যেকটা মানে পুরো যে মানুষগুলো যায় সবাই তো মোটামুটি নেয়, একবার খেয়ে যখন ভালো লাগছে আবার নিতে আসছে। বর্তমানে গোটা পৃথিবীর চর্চার বিষয় এখন আবহাওয়া পরিবর্তন। এই আবহাওয়া পরিবর্তনের অন্যতম একটি কারণ হলো রাসায়নিক সারের প্রভাব। তাই রাসায়নিক সারের পরিবর্তে মানুষকে জৈব সারের সঙ্গে পরিচয় করাতেই এই উদ্যোগ। আছি এখানেতে সন্দেশখালি থেকে মা বোনেরা এসে যে সমস্ত সবজি থেকে, চাল থেকে যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু একেবারেই বিষমুক্ত। আজকে যে আমরা সময় দাঁড়িয়ে আছি সেখানে চারদিকে দেখছি সব জায়গায় টক্সিক, সেখানে প্লাস্টিকের ব্যবহার সব জায়গায় আছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক কেমিক্যালস আমরা দেখি প্রতিনিয়ত আমাদের এয়ারেতে মাইক্রোপ্লাস্টিক হিসাবে মিশছে, সয়েলে মিশছে এবং সেগুলোতে যে হেভি মেটাল, যেগুলো আমরা দেখি যে ভারী ধাতব মৌল, সেগুলোরও প্রচণ্ডভাবে কিন্তু সেগুলো দেখা যায় যে আমাদের সব জায়গায় সমস্ত কিছু খাবারের মধ্যে মিশে যাচ্ছে। এবং সেটারই এগেনস্টে আমরা যেটা চাইছি, আজকে এই চাউল খোলা বা আমাদের সমস্ত যে সন্দেশখালি থেকে যে সমস্ত মেয়েরা এসছে তাদের যে কাজের প্রচেষ্টা, তারা কিন্তু এই বিষ মুক্ত চাল, তাদের যে খাবার মানুষের হাতে তুলে দিচ্ছে, এটা কিন্তু একটা অভিনব উদ্যোগ। পুরনো যেসব চাল মানুষ ভুলতে বসেছিল সেগুলো এখন মানুষের কাছে আবার নতুনভাবে জনপ্রিয় করার জন্যেই এই ব্যবস্থা। দেখুন, আমাদের মানুষ তো কোনো কিছুই নিজে তৈরি করে না, পুরোটাই সে পরিবেশের ওপর নির্ভরশীল। তার মাটি, জল, বায়ু এবং চাষ এমন একটা জিনিস যেটা এই প্রত্যেকটা বিষয় যেটার ওপর আমরা নির্ভরশীল, অর্থাৎ মাটি, জল, বায়ু, তার ওপর তার প্রভাব ফেলে। সুতরাং আমি কিভাবে চাষ করছি, কতটা জল ব্যবহার করছি, কি বীজ ব্যবহার করছি, কোথায় চাষ করছি, কোন সময় কি চাষ করছি, কি কি সেখানে উপাদান দিচ্ছি মাটিতে, বা কীটনাশক হিসেবে কিছু ব্যবহার করছি কি না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মাটি, জল, বায়ুকে প্রভাবিত করছে এবং আমরা যারা সেগুলোকে খাচ্ছি আমাদের স্বাস্থ্য ইত্যাদিও কিন্তু নানা রকমভাবে প্রভাবিত হচ্ছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এটা বলার অপেক্ষা রাখে না যে মানুষকে সচেতন হতেই হবে যে জৈব উপায়, অর্থাৎ কোনো রকম রাসায়নিক, ক্ষতিকর রাসায়নিক যে সমস্ত সার, কীটনাশক, এগুলোকে ব্যবহার ছাড়া, অর্থাৎ নো টু ইনঅর্গানিক এগ্রিকালচার, নিয়া, এই পদ্ধতিতে আমাদের চাষ করতে হবে এবং মানুষকে বুঝতে হবে সেগুলোই আমাদের খাওয়া উচিত। এই গরমে মানুষের শারীরিক অসুস্থতাও বাড়ছে পাল্লা দিয়ে, আর এই সমস্যার অন্যতম কারণ রাসায়নিক সার দিয়ে চাষ করা খাবার নিত্যদিন খাওয়া। তাই একটু খরচ সাপেক্ষ হলেও সুস্থ থাকতে এই জৈব চাল ও শাকসবজি খাওয়া অত্যন্ত উপযোগী। গোটা পৃথিবীর সবচেয়ে চর্চার বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস, আমেরিকা সবাই কোটি কোটি ডলার ব্যয় করছে। তো কেন ব্যয় করছে? পরিবেশ রক্ষার জন্য। তো সেই পরিবেশ রক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জৈব সার, মানে মানুষকে প্রকৃতির সঙ্গে অভ্যস্ত করা। এই যে উদ্যোগটা সন্দেশখালির চাউল বলে নেওয়া হয়েছে, জৈব সার, জৈব খাবার দাবার, এগুলোতে আমাদের অভ্যস্ত করে তোলা, আমার মনে হয় এটা একটা দারুণ বিষয়। দেখুন, আমরা শুধু প্লাস্টিক বর্জনের কথা বলবো, আমরা শুধু জলাভূমি সংরক্ষণের কথা বলবো, কিন্তু জৈব সার বা এই ধরনের খাবার দাবার যেগুলোতে আমরা অভ্যস্ত ছিলাম সেগুলোর কাছে ফিরে যাব না, সেটা হতে পারে না। তো আমার মনে হয় ঠিক ভোটের মুখে
এই কথাটা মনে করিয়ে দেওয়া শুধু বোধহয় রাজনৈতিক দলগুলোর কাছে তাৎপর্যপূর্ণ নয়, এটা তাৎপর্যপূর্ণ ভোটারদের কাছেও, যে আমরা ঠিক কি দাবি করতে পারি আগামী সরকারের কাছে, আমরা ঠিক আগামী সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারি। আমার মনে হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে প্রকৃতি এবং পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের কি শেখা উচিত। চাষ তো আমাদের আগে জৈবই ছিল। আমরা তথাকথিত উন্নয়নের নামে পশ্চিমী ধারায় রাসায়নিক সার ব্যবহার করেছি। সেই রাসায়নিক সারের বিষ আমরা প্রজন্মের পর প্রজন্ম গ্রহণ করেছি এবং বিভিন্ন রকম রোগ আমাদের এসছে যেগুলো আসার কথা নয়। তা আজকে নতুন করে একটা উদ্যোগ যখন এসছে জৈব চাষ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া সঠিক জিনিসটা, যেটা যে সুষম খাদ্য যেটা হওয়া উচিত, তো সেটার উদ্যোগটা খুবই সাধুবাদের যোগ্য এবং এটা আমার মনে হয় প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। এটা ভাবনাটাকে বদলানো দরকার। দোকানে গেলাম, একটা প্যাকেটজাত খাবার নিয়ে চলে এলাম, চটজলদি খেয়ে ফেললাম, তার থেকে আমার মনে হয় যে জৈব চাষ, অনেকে বলতেই পারেন হয়তো জৈব চাষের পরে যে ফসলগুলো আসছে বা যে খাদ্যশস্যগুলো আমরা পাচ্ছি একটু হয়তো দাম বেশি পড়ছে, কিন্তু যদি আমার ওষুধের খরচটা বাদ দিই, যদি আমার রোগ ভোগের জায়গাটা যদি কমে যায়, তাহলে এইটুকু ব্যয় বোধহয় আমরা করতে পারবো। ক্যামেরায় সঞ্জয় বেরার সঙ্গে সুনেত্রা সেনগুপ্ত রিপোর্ট, জয়তু বাংলা, বাংলার সংবাদ।